রক্তাক্ত জুলাইয়ের এই দিনে হাসিনা হটাও দাবিতে রাজপথে অনড় ছাত্র জনতা। আন্দোলন কর্মসূচিতে যুক্ত হয় সারা দেশে কমপ্লিট শাটডাউন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত। নতুন সময়সূচি পরবর্তীতে প্রকাশ করা হবে। ৮ বছর পর গতি ফিরছে সিরাজগঞ্জ বগুড়া রেল প্রকল্পে, বাঁচবে সময় ও খরচ। উত্তরাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্তের আশা। এবং 5 দিনের ব্যবধানে ফের ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, দ্বিতীয় স্থানে বিশ্বকাপের আরেক ফাইনালিস্ট স্পেন। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম খান। শুরুতেই রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। 17 জুলাই 2024। হাসিনা হটাও দাবিতে রাজপথে অনড় ছাত্র জনতা। পরিস্থিতি পর্যবেক্ষণে ধানমন্ডিতে বৈঠকে বসেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। জাতির উদ্দেশ্যে দেয়া তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার ভাষণেও ছিল না নমনীয়তা। আন্দোলনকারীরাও কঠোর অবস্থানে। কর্মসূচি আসে কমপ্লিট শাটডাউনের। গণঅভ্যুত্থানের ঘটনাবহুল 17 জুলাইয়ের বিস্তারিত মনিরুল ইসলামের প্রতিবেদনে। জুলাই গণঅভ্যুত্থানের এই দিনে ছাত্র জনতার আন্দোলনে অন্যরকম গতি আসে। আবু সাইদ ওয়াসিম সহ আগের দিন সারা দেশে 6 শিক্ষার্থী নিহতের ঘটনায় ফুঁসে ওঠেন শিক্ষার্থীরা। নিহতদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে পুলিশি হামলার ঘটনায় ফুঁসে ওঠে গোটা দেশ। দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ, সড়ক মহাসড়ক অবরোধ, কফিন মিছিল সহ দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নেয় শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাস থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বের করে দেন আন্দোলনকারীরা। ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত ঘোষণা করা হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আবাসিক হল খালি করার নির্দেশ দেয়। দুপুরের পর থেকেই কমতে থাকে ইন্টারনেটের গতি। পরিস্থিতি পর্যবেক্ষণে ওবায়দুল কাদেরের নেতৃত্বে ধানমন্ডিতে বৈঠকে বসেন কেন্দ্রীয় নেতারা। দলীয় প্রধান শেখ হাসিনা নির্দেশনা দেন পরিস্থিতি রাজনৈতিকভাবেই মোকাবেলা করার। দেশের সর্বোচ্চ আদালত বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত নেবে, এটাই আমরা আশা। সন্ধ্যায় তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। তবে একদিন আগেই পুলিশের গুলিতে নিহত আবু সাইদ সহ 6 জনের মৃত্যুতে কোনো রকম অনুশোচনা ছিল না তার কণ্ঠে। হাসিনার ভাষণের পর রাতে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে হত্যাকারী ফ্যাসিস্টদের বিচার করার প্রত্যয় জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার রংপুরে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ শেষে এসব কথা বলেন মন্ত্রী। আর সংবিধান সংস্কার হতে হবে জুলাই সনদের আলোকে, এমন কথা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, নোট অফ ডিসেন্টের সংস্কার হলে সহযোগিতা করবে না তারা। গণভোটের যে গণরায়, সেই রায়ের আলোকে রাষ্ট্র সংস্কার করতে হবে এবং এদেশের যেই দুর্নীতি বৈষম্য দূর করে আমাদের নতুন বাংলাদেশ গঠন করতে হবে। ফ্যাসিস্টের প্রত্যেকটি দূষরকে আমরা আইনের আওতায় এনেছি, আনব। আমরা আবু সাইদ ওয়াসিম আকরামের স্বপ্নকে বাস্তবায়ন করব, জুলাই সনদকে বাস্তবায়ন করব। বন্যা পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক অবস্থা, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চলতি এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পৃথক বিজ্ঞপ্তিতে সিদ্ধান্ত জানানো হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলার বাইরে অন্যান্য শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি এবং সরবরাহ ঘাটতিতে রাজধানীর সবজি বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে।
কোনো সবজির দাম কেজিতে 20 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে। কাঁচামরিচের দাম বেড়েছে বেশি এবং শসার দাম কেজিতে বেড়েছে 90 টাকা। এছাড়া সপ্তাহের ব্যবধানে চাল ও ব্রয়লার মুরগির দামও ঊর্ধ্বমুখী। তবে ডিমের দাম কিছুটা কমেছে। এদিকে হঠাৎ করে সবজিসহ বিভিন্ন পণ্যের দাম বাড়ায় বিপাকে পড়েছে স্বল্প আয়ের মানুষ। রাজধানীর নিত্যপণ্যের বাজার পরিস্থিতি সম্পর্কে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার। বিজন, সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজার পরিস্থিতি কেমন দেখছেন? সাইফুল, এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর মিরপুরের একটি বাজারে এবং এই বাজারের পরিস্থিতিটি আপনি কিন্তু আমি যদি একটু আপনাকে জানিয়ে রাখি যে আজকের যে সবজির বাজার, সেই সবজির বাজারে কিন্তু প্রায় প্রতিটি সবজির দামই কিন্তু আপনার হলো যে বাড়তি এবং এতে কিন্তু আসলে ক্রেতাদের অনেকটা নাভিশ্বাস উঠেছে। এবং আমি বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা একটি বিষয় বলেছেন যে আপনার হলো যে এই যে কিছুদিন আগেই, যে গেল কয়েকদিন আগে যে টানা বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতেই কিন্তু সবজির যে সরবরাহ সেটাতে ঘাটতি পড়েছে এবং বাজারে ঘাটতি পড়ায় চাহিদার সাথে যে ঘাটতি, চাহিদার সাথে যে বাজারের যোগান সেটির আসলে সমন্বয় না হওয়ায় কিন্তু আপনার হলো যে সেই কারণে আসলে দামটি বেড়েছে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে পেঁয়াজ প্রায় আজকের বাজারে 45 থেকে 55 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। এটি দাম বেড়েছে সপ্তাহের ব্যবধানে 10 টাকা। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকা এবং সপ্তাহের ব্যবধানে এটি বেড়েছে 40 টাকা। একইভাবে করল্লা 100 টাকা, 40 টাকা বেড়ে 100 টাকা হয়েছে। 100 টাকা বেড়ে শসা 180 থেকে 170 টাকায় বিক্রি হচ্ছে। 40 টাকা বেড়েছে বেগুনের দামে, এটি বর্তমান বিক্রি হচ্ছে 100 টাকা। 20 টাকা বেড়েছে পটলের দামে, এটি বর্তমানে বিক্রি হচ্ছে 50 টাকা। 30 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে কাকরোল, এটির বর্তমান বাজার হচ্ছে প্রতি কেজি 90 টাকা। ঝিঙ্গা রয়েছে 20 টাকা বেড়ে 100 টাকা বিক্রি হচ্ছে। ঢেঁড়স 30 টাকা বেড়েছে, এটি বিক্রি হচ্ছে 90 টাকায় এবং পেঁপে একই রকম দাম রয়েছে 100 টাকা। তবে এর মধ্যে যে টমেটো 140 থেকে 160 টাকা বিক্রি হচ্ছে, এটির দাম কিছুটা কমেছে। এবং ক্রেতারা আসলে যে এই যে বাড়তি দাম, সেই বাড়তি দামকে ঘিরে কিন্তু তাদের এক প্রকার নাভিশ্বাস উঠেছে এবং তারা কিন্তু চান যে এই বাজারটি দ্রুতই সমন্বয় করা হোক। এই ছিল সর্বশেষ বাজারের পরিস্থিতি। ধন্যবাদ বিজন। 8 বছর পর অবশেষে গতি ফিরছে উত্তরাঞ্চলের মানুষের স্বপ্নের সিরাজগঞ্জ বগুড়া ডুয়েল গেজ রেলপথ প্রকল্পে। নতুন এই রেলপথ চালু হলে বগুড়ার সঙ্গে ঢাকার দূরত্ব কমবে 112 কিলোমিটার আর সময় বাঁচবে প্রায় 4 ঘন্টা। উত্তরাঞ্চলের শিল্পায়ন, পর্যটন এবং ব্যবসা বাণিজ্যে রেলপথ উন্মোচন করবে নতুন দিগন্ত। দীর্ঘ 8 বছরের প্রতীক্ষার পর অবশেষে আলোর মুখ দেখছে সিরাজগঞ্জ বগুড়া ডুয়েল গেজ রেলপথ প্রকল্প। 2018 সালে একনেকে অনুমোদনের পর প্রশাসনিক নানা জটিলতা ও ব্যয় বৃদ্ধির বৃত্তে আটকে ছিল এই মেগা প্রকল্প। তবে সব বাধা পেরিয়ে এখন দৃশ্যমান হচ্ছে প্রকল্পের অগ্রগতি। এরই মধ্যে শেষ হয়েছে ভূমি অধিগ্রহণের কাজ। বর্তমানে বগুড়া থেকে ঢাকাগামী ট্রেনকে সান্তাহার, নাটোর, ঈশ্বরদী ও পাবনা ঘুরে দীর্ঘপথ পাড়ি দিতে হয়। অথচ বগুড়া ও সিরাজগঞ্জের সরাসরি দূরত্ব মাত্র 72 কিলোমিটার। প্রকল্পটির দৈর্ঘ্য প্রায় 86 কিলোমিটার, যার বর্তমান সম্ভাব্য ব্যয় হবে প্রায় 12,500 কোটি টাকা। দূরত্ব কমবে 112 কিলোমিটার, সময় বাঁচবে 4 থেকে 5 ঘন্টা। নতুন করে অন্তর্ভুক্ত হবে আধুনিক সিগন্যাল, নতুন স্টেশন, সেতু ও কালভার্ট। এই মহাপরিকল্পনার শতভাগ সুফল ভোগ করতে রেলপথের সংযোগটি সিরাজগঞ্জ বাজার স্টেশন অথবা রায়পুর স্টেশনের সাথে যুক্ত করার দাবি জানিয়েছেন সিরাজগঞ্জবাসী। দীর্ঘদিনের প্রত্যাশা, সেই দাবি অনুযায়ী এটি যেন সিরাজগঞ্জকে টাচ করে বগুড়ায় যেন উত্তরাঞ্চলে রেলপথটা নির্মাণ হয়, যাতে করে সিরাজগঞ্জবাসী এর সুবিধা ভোগ করে। রায়পুরকে জংশন করে যদি হয় রেল সংযোগ, তাহলে সিরাজগঞ্জবাসী
উপকৃত হবে। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চের মধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে মাঠ পর্যায়ে কাজ শুরুর আশা জানান রেল সচিব ফাহিমুল ইসলাম। আমরা আশা করছি এই মাসের মধ্যেই একনেকে আমরা এই প্রস্তাবটি নিয়ে যেতে পারবো। অনুমোদন পর্যন্ত তো আছে, যেটা ছিল টাইমলাইন ওটাই আছে। আর যেটা হলো যে এটার ব্যাপারে এখন একনেকে অনুমোদন হয়ে যাওয়ার পরেই আমরা এটা টেন্ডার প্রসেসে কিন্তু আমরা তখন শুরু করব। আমরা আশা করছি আগামী ফেব্রুয়ারি-মার্চের মধ্যে আমরা কনস্ট্রাকশনসের কাজটি আমরা শুরু করতে পারবো এই প্রজেক্টে। শুধু যাত্রী পারাপারই নয়, উত্তরাঞ্চলের শিল্পায়ন, পর্যটন এবং ব্যবসা বাণিজ্যের এই রেলপথ উন্মোচন করবে নতুন দিগন্ত, এমন প্রত্যাশা সবার। তাহসিন তারিন, মোহনা সংবাদ। জায়গা সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা ও প্রশাসনিক অব্যবস্থাপনা সহ নানা সমস্যায় জর্জরিত দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনা মসজিদ। বাণিজ্যিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয় মাত্র 6 মাসের ব্যবধানে বন্দরটির রাজস্ব আয়ও কমে গেছে প্রায় 300 কোটি টাকা। এমন অবস্থায় বন্দরটির প্রশাসনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছেন সিএনএফ এজেন্টস অ্যাসোসিয়েশন। আর এর কর্মপরিধি বাড়াতে ইতোমধ্যেই নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা শহীদুল ইসলামের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ডলে বিনতে মনোয়ারা। প্রায় আড়াই যুগ আগে মাত্র 19.13 একর জমির উপর যাত্রা শুরু করা সোনা মসজিদ স্থলবন্দরের কর্মপরিধি বাড়লেও বাড়েনি জায়গা সহ অবকাঠামোগত সুবিধা। ফলে প্রতিদিন ভারত থেকে আসা 250 থেকে 300 পণ্যবাহী ট্রাকের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। অন্তর্বর্তী সরকারের সময় ভারত বাংলাদেশ বাণিজ্য সম্পর্কের অবনতি, কিছু পণ্যের ট্যারিফ বৃদ্ধি এবং তৈরি পোশাক পণ্য সমুদ্র বন্দরে স্থানান্তরের কারণে সোনা মসজিদ বন্দরের বাণিজ্য আরও সংকুচিত হয়। পাশাপাশি প্রশাসনিক জটিলতা ও অব্যবস্থাপনা এবং পণ্য খালাসে দীর্ঘসূত্রিতাও আমদানি রফতানিতে নেতিবাচক প্রভাব ফেলছে। পর্যাপ্ত জায়গা না থাকায় দিনের পর দিন পণ্য বোঝাই ট্রাকগুলো দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়। এতে এই বন্দর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন আমদানি রপ্তানিকারকরা। সোনা মসজিদ স্থল বন্দরটা যেভাবে অবকাঠামো এবং উন্নয়ন হওয়ার কথা ছিল সেটা কিন্তু আশানুরূপ ভাবে হয়নি। যদি আমাদের সোনা মসজিদ পোর্টে ফল ঢোকে তাহলে আমাদের দেখা যাচ্ছে রাজস্ব বাড়বে। অন্যদিকে বিপুল সংখ্যক শ্রমিক কর্মহীন হয়ে পড়ায় স্থানীয় অর্থনীতির নেতিবাচক প্রভাবও পড়েছে বন্দরের কার্যক্রমে। সোনা মসজিদ পোর্টে হাজার হাজার মানুষ বেকার হয়ে গেছে, শুধু আমাদের এখানে ব্যবসা নাই বলে। বন্দরের মধ্যে আমাদের 1000-1200 শ্রমিক ছিল, এখন ওখান থেকে শ্রমিক কমাতে 500-600 শ্রমিক কাজ পায় না। ব্যবসায়ীদের দাবি অনুযায়ী বন্দরের প্রশাসনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানালেন সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। প্রশাসনিক ব্যবস্থা এটা খুব দুর্বল, কারণ আমদানিকারকেরা যে ধরনের সুবিধা চাই আমরা সেটা দিতে পারছি না। জায়গা সংকুলানের জন্য ইতিমধ্যেই সরকারের কাছে অতিরিক্ত 22 একর জমি অধিগ্রহণের আবেদন করা হয়েছে বলে জানান বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানের এই কর্মকর্তা। 22 একর জায়গার একটা আবেদন করা আছে সরকারের কাছে, সরকার এটা প্রক্রিয়াধীন আছে। যদি 22 একর অতি শীঘ্র হয়ে যাওয়ার কথা বলে তাহলে আরো ব্যবসা করে দিতে পারবো। গত 6 মাসে সোনা মসজিদে 282 কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে উল্লেখ করে বাণিজ্যের পরিধি বাড়াতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা। বিগত অর্থবছরের লক্ষ্যমাত্রা ছিল 1101 কোটি টাকা, তো আমরা 25-26 অর্থ আদায় করতে পেরেছি 819 কোটি টাকা। তো 282 কোটি টাকার মতো আমাদের এখনো ঘাটতি আছে। 26-27 অর্থ বছরে ওটা অ্যাডজাস্ট করে আদায় করার চেষ্টা করব। দ্রুতই পূর্ণাঙ্গ স্থলবন্দর গড়ে তুলতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। নরসিংদীতে ফুটওভার ব্রিজের অভাবে ভগীরাথপুর প্রাথমিক বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে করছে রাস্তা পারাপার। স্কুল শুরু এবং ছুটির সময় এই রাস্তাটি রূপ নেয় এক আতঙ্কের জনপদে। তখন রশি দিয়ে চলে ট্রাফিকের কাজ, এতে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন অভিভাবক স্থানীয়রা। রেজাউল করিমের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। নরসিংদীর মেহেরপাড়ায় ঢাকা সিলেট মহাসড়কের পাশে ভগীরথপুর প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1952 সালে। একটি ফুটওভার ব্রিজের অভাবে স্কুল শুরু এবং ছুটির সময়ে এখানে ট্রাফিকের ভূমিকা পালন করে একটি সাধারণ রশি। শিক্ষার্থীদের সুরক্ষায় তাদেরই হাতে ধরিয়ে দেওয়া হয় রশি, আর তা টেনে ধরে থামানো হয় দ্রুতগতির যানবাহন।
সন্তানদের স্কুলে পাঠিয়ে চরম দুশ্চিন্তায় থাকেন অভিভাবকরা। স্কুল ছুটির পর শিক্ষার্থীরা দল বেঁধে রাস্তা পার হতে গেলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। অতি দ্রুত এই স্থানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করার দাবি শিক্ষক ও অভিভাবকদের। আমাদের বাচ্চা নিয়ে আসি, মানে আমাদের অত্যন্ত বয়স, আমরা যে সাইডে বাচ্চা নিয়ে দাঁড়াবো ওই জায়গাটুকু থাকে না, গাড়ি ঘোড়া আমাদের সামনে দিয়ে চলে আসে। আমরা এই যে সারাদিন বসে থাকি, বাচ্চাদের যখন ছুটি হয় নিয়ে তারপর আমরা বাসায় যাই। ওদেরকে 2 বেলা দিয়ে যায় শিক্ষার্থীদেরকে, আমরা 2 বেলায় ওদেরকে পার করে দিই। অনেক সময় দেখা যায় যে রিক্সা থাকে, গাড়ি থাকে, ব্রেক থাকে না, আমরা অনেক সমস্যার সম্মুখীন হই। যদি পারাপারের যদি কোনো একটা ব্যবস্থা করে দিত তাহলে এখানে ছাত্রছাত্রীর সংখ্যাও বাড়তো, পড়ালেখার মান আরো উন্নত হতো। একটা স্কুলের জন্য হাইওয়ের মধ্যে একটি ফুটওভার দিয়েছে, সেটা আবদার রেখে সরকারের কাছে, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে, নরসিংদী জেলা শিক্ষা অফিসারদের কাছে ফুটওভার ব্রিজ নির্মাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন শিক্ষা কর্মকর্তা। তো আমি নিজেও স্কুলটা পরিদর্শন করেছি, কিছুটা ঝুঁকি রয়েছে, এজন্য এখানে যদি একটা ফুটওভার ব্রিজ হয় তাহলে আমাদের বাচ্চারা নিরাপদে নির্বিঘ্নে স্কুলে আসা যাওয়া করতে পারবে। আমি কর্তৃপক্ষের কাছে দাবি জানাবো দ্রুত যেন এখানে একটা ফুটওভার ব্রিজ করে দেয়। রাস্তা পারাপারে দ্রুত একটি ফুটওভার ব্রিজ নির্মাণে এগিয়ে আসবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা সবার। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতের অব্যাহত ভাঙন ভয়াবহ রূপ ধারণ করেছে। পূর্ণিমার জোয়ার, বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের ঢেউয়ে ঝুঁকিতে পড়েছে 0 পয়েন্ট সংলগ্ন মসজিদ, মন্দির সহ বিভিন্ন স্থাপনা। দীর্ঘ 25 বছর ধরে স্থায়ী প্রতিরক্ষা বাঁধের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। আর নতুন করে শুরু হওয়া ভাঙন ঘিরে আবারও দেখা দিয়েছে আতঙ্ক। খোকন হালদারের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। 2000 সালের দিকে শুরু হয় কুয়াকাটা সমুদ্র সৈকতের ভাঙন। 2005 থেকে 2010 সালের মধ্যে রূপ নেয় ভয়াবহ আকারে। প্রতিটি বর্ষার মৌসুমে উত্তাল সাগর কেড়ে নিয়েছে সৈকতের একের পর এক অংশ। দীর্ঘ 25 বছর প্রায় 2.5 কিলোমিটার সৈকত চলে গেছে সাগরের পেটে। হারিয়ে গেছে ঐতিহ্যবাহী ফয়েজ মিয়ার নারিকেল বাগান, শালবন, বিস্তীর্ণ ঝাউবন ও ইকোপার্ক সহ বহু স্থাপনা। চলতি বছরও থেমে নেই সাগরের সেই আগ্রাসন। উত্তাল ঢেউয়ের আঘাতে সরে গেছে কংক্রিট ব্লক। চরম ঝুঁকির মুখে পড়েছে ট্যুরিজম পার্ক, মসজিদ, মন্দির, ট্যুরিস্ট পুলিশ বক্স এবং গুরুত্বপূর্ণ মেরিন ড্রাইভ সড়ক। প্রতিদিন জোয়ারের পানি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভাঙনের আশঙ্কাও। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, সৈকত রক্ষা করা না গেলে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই হারাবে না, বরং ক্ষতিগ্রস্ত হবে কয়েক হাজার মানুষের জীবিকা এবং দেশের পর্যটন শিল্প। স্থানীয়দের অভিযোগ, বড় বড় প্রকল্পের কথা শোনা গেলেও বাস্তব চিত্র একেবারে ভিন্ন। এই ভাঙ্গার জন্য যদি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমরা যে কোথায় যাব, এই ভেরিবাদ ভাঙে আমাদের কোনো আস্থান নাই। টুরিস্ট বক্স আছে, পুলিশ বক্স আছে, এই পর্যন্ত ভেঙে গেছে। কোনোভাবে এটাকে রক্ষা করা যেত তাহলে হয়তো আমরা এইখানে আরো অনেক পর্যটন আসতো। সরকার এখনো কোনো ব্যবস্থা না নেয় তাহলে এই সমুদ্র, এই বীজ কোনো কায়দায় বাঁচানো যায় না। পার্মানেন্ট প্রোটেকশনের জন্য যেন পানি উন্নয়ন বোর্ড যাতে দ্রুত একটা ব্যবস্থা নেয়। বর্তমানে ঝুঁকিপূর্ণ এলাকায় অস্থায়ীভাবে বালু ভর্তি জিও টিউব বসিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। স্থায়ীভাবে সৈকত রক্ষায় প্রায় 759 কোটি টাকার প্রতিরক্ষা প্রকল্প এখন মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। স্থায়ী ভাঙন প্রতিরোধের জন্য 759 কোটি টাকার একটি ডিপিপি প্ল্যানিং কমিশনে দাখিল করা হয়েছে। এই ডিপিপি অনুমোদন হইলেই স্থায়ীভাবে কাজ বাস্তবায়ন করতে সক্ষম হবে। 1998 সালে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণার পর ভ্রমণ পিপাসুদের আবেগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় কুয়াকাটা। তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উপকূলীয় ভাঙনের ঝুঁকি। তাই দেশের এই অমূল্য সম্পদকে রক্ষায় দ্রুত স্থায়ী প্রতিরক্ষা প্রকল্প বাস্তবায়নের দাবি সংশ্লিষ্টদের। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। ফরিদপুরের নগরকান্দায় সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা মহারানীর রথযাত্রা উপলক্ষে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা করার দাবিতে মানববন্ধন করেছে 6 ইউনিয়নের বাসিন্দারা। কেরানীগঞ্জের আগানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ময়লা ফেলায় রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে অভিভাবকরা।
জলবায়ু সংকটে স্থানান্তরিত ও ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা বস্তিবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন হয়েছে। নেত্রকোনায় আখড়া মন্দিরে পূজার্চনা সহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে 9 দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের শুরু হয়েছে। পিরোজপুরের ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা। শহরের শ্রী শ্রী মদনমোহন জিউর মন্দির থেকে রথযাত্রা বের হয়। জামালপুরে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উদযাপিত হয়েছে। পটুয়াখালীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা উৎসব। জয়পুরহাটের পাঁচবিবিতে শতাধিক ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী নারীদের মাঝে সেলাই মেশিন ও গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশফিয়া তাসরিন। নোয়াখালী সুবর্ণচরে কেয়ার বাংলাদেশ এনজিও কর্তৃক অসহায় ও দুস্থ নারীদের প্রদান করা দোকানঘর ও গুদাম দখলমুক্ত করে ফিরে পেতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসী। নওগাঁর মান্দায় অসহায় দরিদ্র ও শারীরিকভাবে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন সংসদ সদস্য ডাক্তার ইকরামুল বারী টিপু। নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীর কলাপাড়ায় শুরু হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গায় জাঁকজমকপূর্ণভাবে রথযাত্রা সম্পন্ন হয়েছে। সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। খুলনায় জাঁকজমকপূর্ণভাবে রথযাত্রা সম্পন্ন হয়েছে। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। বড় পরিবর্তন আসছে যুক্তরাজ্যের রাজনীতিতে। লেবার পার্টির এমপিদের নিরঙ্কুশ সমর্থন নিয়ে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহাম। বর্তমান প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণার পর 349 জন এমপির সমর্থন পেয়ে এরই মধ্যে নিজের একক অবস্থান নিশ্চিত করেছেন গ্রেটার ম্যানচেস্টারের সাবেক এই জনপ্রিয় মেয়র। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আগামী 20 জুলাই আনুষ্ঠানিকভাবে ডাউনিং স্ট্রিটের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। রুমানা রুমা, ডেস্ক রিপোর্ট। যুক্তরাজ্যের রাজনীতিতে এক বড় ধরনের পরিবর্তনের সূচনা হলো। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ক্ষমতাসীন লেবার পার্টির এমপিদের নিরঙ্কুশ সমর্থনে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহাম। দলটির বর্তমান নেতা ও প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণার পর শুরু হয় নতুন উত্তরসূরি খোঁজার প্রক্রিয়া। আর সেখানেই চমক দেখালেন গ্রেটার ম্যানচেস্টারের সাবেক এই জনপ্রিয় মেয়র। লেবার পার্টির নিয়ম অনুযায়ী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে একজন প্রার্থীর অন্তত 81 জন এমপির সমর্থন প্রয়োজন। তবে বার্নহামের পক্ষে 349 জন এমপির সমর্থন নিশ্চিত হওয়ায় অন্য কোনো প্রার্থীর পক্ষে সেই সংখ্যা অর্জন করা এখন আর সম্ভব নয়। ফলে কোনো আনুষ্ঠানিক ভোটাভুটি ছাড়াই দলটির একক নেতা হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন তিনি। দীর্ঘ 9 বছর ম্যানচেস্টার মেয়র হিসেবে দায়িত্ব পালন করা 56 বছর বয়সী বার্নহামকে কিং অব দ্য নর্থ রাজা বলা হয়। সম্প্রতি মেকারফিল্ড আসন থেকে উপনির্বাচনে জিতে তিনি আবার লন্ডনের মূল রাজনীতিতে ফিরে আসেন। আর ফিরেই দলের বাম ও মধ্যপন্থী অংশকে এক সুতোয় বেঁধে নিজের প্রধানমন্ত্রিত্ব নিশ্চিত করেন। আজ শুক্রবার একটি বিশেষ সম্মেলনে তাকে আনুষ্ঠানিকভাবে লেবার পার্টির নতুন নেতা হিসেবে ঘোষণা করা হবে। এরপর আগামী 20 জুলাই রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ শেষে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে ডাইনিং স্ট্রিটে পা রাখবেন অ্যান্ডি বার্নহাম। রুমানা রুমা, মোহনা সংবাদ। আবারও খেলার খবর, এবার ক্রিকেট। সিরিজের দ্বিতীয় টি-20তে আজ স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। বুলাওয়ের কুইন্স স্পোর্ট ক্লাব মাঠে ম্যাচ শুরু বিকাল 4:30টায়। সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। আগের ম্যাচের ভুল শুধরে জয় ফিরতে চায় টাইগাররা। অন্যদিকে প্রথম টি-20 জিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে জিম্বাবুয়ে। এরই মধ্যে সিরিজে 1-0 এগিয়ে রয়েছে স্বাগতিকরা। এই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চায় সিকান্দার রাজার দল। দু দলের এখন পর্যন্ত 26টি টি-20 ম্যাচ খেলেছে। এর মধ্যে বাংলাদেশের 17 জয়ের বিপরীতে জিম্বাবুয়ের জয় 9টিতে। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার।
রক্তাক্ত জুলাইয়ের এই দিনে হাসিনা হটাও দাবিতে রাজপথে অনড় ছাত্র জনতা। আন্দোলন কর্মসূচিতে যুক্ত হয় সারা দেশে কমপ্লিট শাটডাউন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত। নতুন সময়সূচি পরবর্তীতে প্রকাশ করা হবে। 8 বছর পর গতি ফিরছে সিরাজগঞ্জ বগুড়া রেল প্রকল্পে, বাঁচবে সময় ও খরচ। উত্তরাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্তের আশা। এবং 5 দিনের ব্যবধানে ফের ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, দ্বিতীয় স্থানে বিশ্বকাপের আরেক ফাইনালিস্ট স্পেন। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।